বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। কত ধমক, কত হুমকি, যে অস্ত্র দেওয়া হয়েছে আপনাদেরকে হাডুডু খেলার জন্য। প্রধানমন্ত্রী, আপনি যদি ন্যূনতম আপনার মানবতাবোধ থাকতো, আইনের শাসন থাকতো, সেই দিনই তো আপনি বেনজির সাহেবকে গ্রেপ্তার করতেন। উনি প্রকাশ্য এই দেশের নাগরিক বিরোধী দলদেরকে গুলি করে হত্যার নির্দেশ দিচ্ছেন, আপনি করেননি। কারণ আপনার অবৈধ ক্ষমতার তারা ছিল রক্ষক, আর এই রক্ষক হতে গিয়ে তারা যে কত ভক্ষণ করেছে সেটা এখন দেখা যাচ্ছে। কালো বিড়াল যখন থলে থেকে বেরিয়ে আসলো আওয়ামী লীগের, তখন আমাদের ওবায়দুল কাদের সাহেব কি বলল? বেনজির আমাদের লোক না। ভাই, তাহলে আপনাদের লোক কারা? আপনারা যখনই যে অবৈধ পথে যারা ধরা পড়ে বা অবৈধভাবে যখন তারা অর্থের পাহাড় জমিয়ে ফেলে, যখন তারা অপরাধী হিসেবে স্বীকৃতি পায়, তখনই আপনারা বলেন এই লোক আমাদের। অথচ তাদের ঘাড়ে বন্দুক রেখে তাদেরকে দিয়ে নানা ধরনের অপকর্ম করিয়েছেন, আমাদের উপরে জুলুম করেছেন এবং সাধারণ জনগণকে অনেক অত্যাচার করেছেন। তখন আপনাদের লোক ছিল, এখন আপনাদের লোক না। তাহলে এই যে আমাদের এনএসআই, সিআইডি থেকে শুরু করে আরও যে বিভিন্ন দপ্তর রয়েছে এবং দুদক রয়েছে, তাহলে এতদিন তাদের কি কাজ ছিল? তারা কেন এতদিন বেনজিরের সেই সম্পত্তির খোঁজ পেল না? বেনজিরকে যখন তাদের টিস্যুর মতো ব্যবহার করা হয়ে গেছে, তখনই কেন তাদের এত অর্থের কালো পাহাড় বেরিয়ে আসলো? ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন যেখানে বেনজির আহমেদ বলেছিলেন যে মাটির গর্তে গেলেও সেখান থেকে বেরিয়ে নিয়ে আসবে দুর্নীতি করলে। তো দর্শক শ্রোতা, সেই দুর্নীতি করলে মাটির গর্তে ঢুকলেও সেখান থেকে বের করে নিয়ে আসবে সেই বেনজির আহমেদ, আর যে কিনা বাংলাদেশটা লুটে পুটে এখন বিদেশের মাটিতে চুরি করে বসে আছে, চুরি করে পালিয়ে রয়েছে। যদি প্রধানমন্ত্রী কোনো বিচার থাকতো, যদি প্রধানমন্ত্রী কোনো মানবতা থাকতো, তাহলে যেদিন সে বেনজিরের নামে মামলা হয়েছিল কিংবা বেনজিরের নামে দুর্নীতির অভিযোগ উঠেছিল, ঠিক তখনই কিন্তু বেনজিরকে আটকানোর কথা ছিল কিংবা গ্রেপ্তার করার কথা ছিল। কিন্তু সেই বেনজিরকে গ্রেপ্তার না করে সরকার পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে, এমনই কিছু মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রেবজি। আজকে সেই ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, যখন স্বার্থ শেষ হয়ে যায়, যখন ভালোবাসা পুড়িয়ে যায়, তখন কিন্তু সেই মানুষটাকে চোরে ফেলে দেয়, আর এটা হচ্ছে সেই সরকারের ধর্ম। দর্শক, সেই ওবায়দুল কাদের এখন বলছেন যে বেনজির আর আজিজ আমাদের লোক না, তাদেরকে আমরা চিনি না। এই সরকারের আমলে, এই সরকারের ক্ষমতা থাকা অবস্থায় তাদের কিন্তু পদ উন্নতি হয়েছে, এমনকি তারা এই দুর্নীতিতে ধরা পড়েছে। এখন ওবায়দুল কাদের সাহেব বলছেন যে বেনজির আহমেদ আমাদের লোক না, তাহলে কার লোক? দর্শক, সেই নিয়ে কঠিন মন্তব্য করেছেন, সেই কথাগুলা বলেছেন। কে বলেছে মানে কারা বলেছেন, আজকের ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন। প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কারণ আপনার অবৈধ ক্ষমতার তারা ছিল রক্ষক, আর এই রক্ষক হতে গিয়ে তারা যে কত ভক্ষণ করেছে সেটা এখন দেখা যাচ্ছে। সেটা এখন প্রতিদিন খবরের কাগজে আসছে। আপনার আজকের যে দখলদারি ক্ষমতা, এই ক্ষমতার প্রহরী, এই ক্ষমতার সিকিউরিটি গার্ড তো ছিলেন এই বেনজির সাহেবরা, আজিজ সাহেবরা। আপনি তাদের দম্ভে এবং তারা যে জনগণের উপর যে দমন নীতি চালিয়েছে সেটা তো আজকে সর্বজন বিদিত। জাপানের অ্যাম্বাসেডর বলেছেন যে রাতের অন্ধকারে নির্বাচন হয়েছে 2018 যে নির্বাচন, দামি নির্বাচন 2018 সালে ডিসেম্বর মাসে কে করেছে? এই আজিজ সাহেব, বেনজির সাহেবরা করেছেন। আমরা জানতাম যে আগে কমপক্ষে সেনাবাহিনীর কর্মকর্তাদের একটা নৈতিকতার জায়গা থাকে, কারণ তারা সবসময় একটি আলাদাভাবে তাদের প্রশিক্ষণ হয়, সব কিছু হয়। এই যে আজিজ সাহেব সেনাবাহিনীর প্রধান হন কি করে, এইটাই তো বিস্ময়কর ব্যাপার। ব্রিটিশ আমল ও ঔপনিবেশিক আমল, ব্রিটিশ বিরোধী আন্দোলন করে অনেক স্বাধীনতার যোদ্ধা
আমরা তাদেরকে স্মরণ করি। ব্রিটিশ আমলেও নিয়ম ছিল, যদি কোনো উচ্চ পর্যায়ের সরকারি চাকুরি পেতে হলে তার 14 পুরুষের মধ্যে কেউ ফৌজদারি আইনে দণ্ডিত আছে কিনা সেইটা দেখা হতো। যদি দেখা যেত যে হ্যাঁ, তা ফৌজদারি আইনে দণ্ডিত ব্যক্তি, কেউ চোর কেউ ডাকাত আছে, সে চাকরি পেত না, যতই ভালো রেজাল্ট করত। অর্থের পাহাড় জমিয়ে ফেলে যখন তারা অপরাধী হিসেবে স্বীকৃতি পায়, তখনই আপনারা বলেন এই লোক আমাদের, অথচ তাদের ঘাড়ে বন্দুক রেখে তাদেরকে দিয়ে নানা ধরনের অপকর্ম করিয়েছেন, আমাদের উপরে জুলুম করেছেন এবং সাধারণ জনগণকে অনেক অত্যাচার করেছেন। তখন আপনাদের লোক ছিল, এখন আপনাদের লোক না। তাহলে এই যে আমাদের NSI, CID থেকে শুরু করে আরও যে বিভিন্ন দপ্তর রয়েছে এবং দুদক রয়েছে, তাহলে এতদিন তাদের কি কাজ ছিল? তারা কেন এতদিন বেনজিরের সেই সম্পত্তির খোঁজ পেল না? বেনজিরকে যখন তাদের টিস্যুর মতো ব্যবহার করা হয়ে গেছে, তখনই কেন তাদের এত অর্থের কালো পাহাড় বেরিয়ে আসলো? আনার হত্যা, তিনি হচ্ছে বর্তমানে রানিং এমপি। একজন রানিং এমপির যদি জীবনের নিরাপত্তা না থাকে, তিনি দুর্নীতি করেছেন, তিনি বিএনপির আন্দোলনের সময় বা বিএনপির সরকার থাকা অবস্থায় তিনি মোস্ট ওয়ান্টেড আসামি ছিলেন, তিনি মাদক ব্যবসায়ী ছিলেন, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। আমি মনে করি উনি একজন দাগি ক্রিমিনাল, কিন্তু এভাবে হত্যাটা তো কাম্য নয়। আইন তো নিজের হাতে তুলে নেওয়াটা তো কাম্য নয়। ওনাকে নির্দিষ্ট আইন রয়েছে, সেই আইনের মধ্য দিয়ে ওনাকে বিচারের আওতায় এনে ওনাকে শাস্তি দিলে সেটি দেশবাসী দেখতো এবং যারা অপরাধের সাথে জড়িত তারাও সেটি সচেতন হতো। কিন্তু উনি আসলে হত্যা হয়েছে কিনা সেটি এখনই নিশ্চিত না হওয়ার আগেই, যখন বাংলাদেশের আমলারা, মন্ত্রীরা, এমপিরা যখন প্রেস ব্রিফ করে যে তার হত্যা হয়েছে এবং নানা ধরনের নাটকীয়তার মধ্য দিয়ে যখন সেটা প্রুফ করতেই চায় যে এখানে হত্যাই হয়েছে, সেটি আসলে খতিয়ে দেখার বিষয়। এবং সাধারণ জনগণের আসলে সেখানে প্রশ্ন থাকতেই পারে যে আসলে এটি হত্যা নাকি তাকে গুম করা হয়েছে বা বিশেষ কোনো স্বার্থে আঘাত আনার কারণে তাকে আসলে এভাবে করে নাই করে দেয়া হয়েছে। এই রেশ কাটতে না কাটতেই যখন আপনারা দেখলেন যে ইসলামী ব্যাংক থেকে 150 ভরি সোনা লোপাট হয়ে গেল, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংক যেই গ্রাহকের স্বর্ণ লোপাট হলো তার বিরুদ্ধেই আবার জিডি করলো, তার বিরুদ্ধেই আসলে মামলা নিল। তাহলে কি হলো এখানে? আসলে যারা ভুক্তভোগী, যারা আসলে অন্যায় অত্যাচারে জর্জরিত, তাদেরকেই আবার আইনের বিভিন্ন ফাঁকফোকরের মধ্য দিয়ে বিভিন্ন জালে, আসলে মাকড়সার জালের মতো তাদেরকে আবদ্ধ করে নানা ধরনের হয়রানি এমনভাবে করবে যেন সেই বিষয় ছেড়ে দিয়ে তারা নিজের জীবন বাঁচাতেই যেন তারা তৎপর থাকে। এই বিষয়গুলো যখন চলমান প্রক্রিয়া, যখন দেশের মানুষের টোটাল ফোকাস এই বিষয় বেনজির এবং আজিজের অবৈধ সম্পদের পাহাড় কি করে তারা গড়লো, কি করে তারা এই বিষয়গুলো আদ্যপান্ত, তারা কিভাবে এত কিছু নিয়ে তারা দেশ থেকে পালালো, সেটির বিষয় ঠিক তখনই তারা একটি মীমাংসিত ইস্যুকে আবার জাগ্রত করলো। 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে, আসলে সেই আন্দোলন আমরা কোটা বাতিল চাইনি। আমাদের শিক্ষার্থীরা, ভাই এবং বোনেরা কোটা সংস্কার চেয়েছিল, যে 56% যে কোটা ছিল এবং মুক্তিযোদ্ধাদের জন্য যে 30% যে কোটা ছিল, সেটি সংস্কারের জন্য আন্দোলন করা হয়েছে। দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনের, আপনারা সেই মন্তব্যগুলো শুনতে পারলেন। সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, দয়া করে ভিডিও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।